নমস্কার। হোমিও উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ 26শে সেপ্টেম্বর 2024। আমাদের আজকের আলোচক ডক্টর নীলকান্ত সরকার স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় হোমিওপ্যাথিতে রোগীলিপি তৈরির কলা কৌশল, পর্ব 11, দ্য আর্ট অ্যান্ড ট্যাক্ট অফ কেস টেকিং ইন হোমিওপ্যাথি, পার্ট 11। স্যারকে অনুরোধ করব, স্যার আজকের আলোচনা শুরু করুন। আমরা আগের দিন 84 নম্বর অ্যাফোরিজমটা যে বাক্যে শেষ করেছিলাম, অর্থাৎ বা যে বাক্যে শেষ হয়েছে সেটা হচ্ছে, দ্য ফিজিশিয়ান অ্যাডভাইসেস দেম অ্যাট দি বিগিনিং অফ দি এক্সামিনেশন টু স্পিক স্লোলি। অর্থাৎ ফিজিশিয়ান ওই রোগী এবং তার আত্মীয় স্বজনদের যারই সঙ্গেই কথা বলবেন তাদেরকে আস্তে আস্তে কথা বলতে বলবেন, কেননা তিনি যাতে ওই সমস্ত বাক্যের গুরুত্বপূর্ণ অংশগুলো লিখে রাখতে পারেন। এটাই হচ্ছে ওই অ্যাফোরিজমের শেষ লাইন। আজ আমি ঠিক সেইখান থেকেই শুরু করতে চাই। আগের দিন এই যে ধীরে বলা এবং গুরুত্বপূর্ণ অংশগুলো লিখে রাখার ব্যাপারে আমি বলেছিলাম অবশ্যই। আজ আমি বলবো যে কিভাবে তা লিখে রাখলে ভালো হয় সে সম্পর্কে। এই রোগীলিপি লেখা এবং এই যে সংরক্ষণ করে রাখার ক্ষেত্রে অধিকাংশ হোমিওপ্যাথ কিন্তু অলসতা দেখান। কেউ একটা ছাপানো ব্যবস্থাপত্রের একটা ছোট ফর্দের বাঁদিকে, যেমন আমরা দেখে থাকি সচরাচর, সেসব প্রেসক্রিপশন তো আসে আমাদের কাছে, ফর্দের দেখি বাঁদিকে রোগীর কিছু কিছু লক্ষণ আর ডান দিকে অবিরাম দিনের পর দিন ব্যবস্থাপত্র দিয়ে যাচ্ছেন। এভাবে রোগীর হাতে জমা হচ্ছে দিস্তা দিস্তা কাগজ, যাতে পরবর্তীতে শুধু ওষুধের নামেই ভর্তি থাকে, কিন্তু ডাক্তারের কাছে কোনো তথ্য থাকে না। এভাবে ব্যবস্থাপত্র হারিয়ে এলেও ক্ষতি নেই, নতুন ব্যবস্থাপত্র এদের কাছে হয়ে যায়। আবার কেউ কেউ একই খাতায় কোনো একটা নির্দিষ্ট তারিখ খাতার পাতার একেবারে টপে উপরে লিখে নিচে থেকে লেখা হয় পরপর নতুন বা পুরনো রোগীদের সংক্ষিপ্ত কটা লক্ষণ, যার মধ্যে বর্তমান কষ্টগুলোই বেশি থাকে, যা হচ্ছে অসার, ভেগ এবং অনির্দিষ্টভাবে লেখা থাকে, ইনডেফিনিট সিমটম। আবার কেউ ব্যবস্থাপত্র লেখেনি না, খাতায় শুধু তারিখ, রোগীর নাম আর ওষুধের নাম লিখে থাকে। কেউ বা এর সঙ্গে রোগীর একটা নম্বর তৈরি করেন, পরবর্তীতে এলে ওই তারিখ এবং নম্বরে খুঁজতে থাকেন। খামের উপর, মানে যেই খামে ওষুধটা দেন আর কি, সেই খামের উপর ওই দেখার তারিখ এবং নম্বর লিখে দেওয়া হয়। কিন্তু এভাবে যেখানে লক্ষণের বালাই নেই, শুধু তারিখ আর ওষুধের নাম দেখে রোগীকে তারা কিভাবে যে অনুসরণ মানে ফলো আপ করেন, তা একমাত্র কিন্তু ভগবানই বলতে পারে। তো আমার চিকিৎসক জীবনে প্রথম শুরু আর কি, প্রথম গুরু বলা যায়, ডাক্তার কেসি দাসকে দেখেছি। তিনি 20 বা 30 নম্বরের লম্বা একটা মোটা শক্ত মলাটের বাঁধানো খাতা ব্যবহার করতেন। একটা কেস লেখা হয়ে গেলে বেশ কয়েকটা পাতা ছেড়ে দিয়ে পরের রোগীর ইতিহাস লেখা হতো। আমি এটাই প্রথমে শুরু করি, কিন্তু এটা এইভাবে লিখলে একটা আলাদা খাতায় সূচিপত্র রাখতে হবে, যেখানে রোগীর নামগুলো আদ্য অক্ষর দিয়ে সাজিয়ে
খাতা এবং তার পাতার নম্বর লিখে রাখতে হয়, যাতে বের করতে সময় নষ্ট না হয়। আবার দীর্ঘদিন যেসব রোগী দেখাচ্ছে, তাদের পাতা শেষ হয়ে গেলে খোলা কয়েকটা পাতা আবার ওইখানে জুড়তে হবে। পরীক্ষার রিপোর্টগুলো ওখানে ভাঁজ করে বা লম্বাভাবে রাখা হবে। এতে অসুবিধে হলো নতুন পাতা জুড়তে জুড়তে এবং বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার কাগজ জুড়তে জুড়তে খাতাটা ভারসাম্য হারিয়ে ফেলে। আবার আমার পরের গুরু ডাক্তার তপন কাঞ্জিলালকে দেখে শুরু করলাম 4 নম্বর বাঁধা খাতায় আলাদা আলাদা ভাবে রোগীর ইতিহাস লেখা। এখানে প্রত্যেকটা রোগী লিপি খাতার পাশে, যে রোগীলিপি খাতা তার পাশে যে কালো কাপড়ের একটা বাঁধানো অংশ থাকে সাইডে, তার উপরে রোগী পরিচিতির নম্বর লেখা থাকে। আলমারির তাকে সব রোগীর নামের আদ্য অক্ষর অনুযায়ী এই খাতাগুলোকে সাজিয়ে রাখা হয়। এমন ভাবে সাজিয়ে রাখা হয় যাতে ওই আদ্য অক্ষর সংযুক্ত যে নম্বরটা বাইরের দিকে থাকে, সহজেই দেখা যায়। যেমন ধরুন, কোন রোগীর নাম অবিনাশ রায় এবং সে প্রথম রোগী ছিল, তবে তার রেজিস্ট্রেশন নম্বর হবে A1। এইভাবে A2, A3 এর সিরিজ চলতে থাকবে। আবার বি হলে B1, B2, বি দিয়ে যাদের আদ্য অক্ষর, এইভাবে আলমারিতে সাজিয়ে রাখা হয়। এবং এই নম্বর রোগীর খামের উপরে লিখে দেওয়া হবে এবং তাকে বলতে হবে যে নাম্বারটা মনে রাখলে ভালো হয়। যদি খাম কোনো ক্রমে হারিয়ে আসে, তাহলে তো ওই নম্বর না থাকলে খুঁজে বার করা মুশকিল হয়। সেই কারণেই বলা হয় এটা। আমার গুরুর গুরু ডক্টর জেন কাঞ্জিলালকে তারও রোগীলিপি দেখেছি। তিনি বেশ কয়েক পাতা ছাপানো ফরম্যাটে এটা করতেন। প্রত্যেক প্রশ্নের শেষে লেখার জন্য বেশ কিছুটা জায়গা ফাঁকা রাখতেন। এভাবে বর্তমান কষ্টগুলো থেকে শেষ পর্যন্ত সমস্ত অসুবিধাগুলোর সম্ভাব্য সমস্ত রকম লক্ষণই সেখানে সাজানো আছে। সব শেষে কিছু সাদা পাতাও সেখানে জোড়া থাকতো, যেখানে চিকিৎসকের ব্যক্তিগত পর্যবেক্ষণের নোট এবং ব্যবস্থাপত্র করার জায়গা আছে, বা কোনো ইনভেস্টিগেশনের কাগজপত্র থাকলে সেগুলো ওইখানে জুড়ে রাখার পদ্ধতি আছে। প্রত্যেকটা পাতার বাঁ পাশের ধার ঘেঁষে ছোট দুটো ছিদ্র 2 ইঞ্চি তফাতে করা হয়। সমস্ত কাগজ বা পাতাগুলো ভালোভাবে সংরক্ষণের জন্য একটা শক্ত মলাট আছে, তাতেও ওই রকম দুটো ছিদ্র আছে। ওই ছিদ্রের ভিতর দিয়ে যাতে একটা সরু দড়ি দিয়ে সবগুলোকে বেঁধে রাখা যায়, তার ব্যবস্থা আর কি। এটাও খারাপ লাগেনি, ভালোই সিস্টেম। কিন্তু ওই ফরম্যাট বা কাঠানো যে ছাপানো এবং ওইভাবে সংরক্ষণের ঝামেলা আছে, তাই আমি সহজ উপায়ই অবলম্বন করেছি ডক্টর তপন কাঞ্জিলালের। দোকান থেকে 4 নম্বর খাতা নিয়ে আসো আর তাতে লিখে রাখো। খাতার পাশে সাইডে রোগীর আদ্যক্ষর সংযুক্ত নম্বর, বা আমি প্রথমে পুরো নামই লিখে রাখতাম, এখন তার সঙ্গে আদ্য অক্ষরযুক্ত নম্বরগুলো সেটাও অ্যাড করেছি। ডাক্তার স্টুয়ার্ট ক্লোজের যদি আপনারা দি এক্সামিনেশন অফ পেশেন্ট পড়েন,
তাহলে এ ব্যাপারে সুন্দর উপদেশ পাবেন। তিনি বলছেন এ ব্যাপারে আধুনিক যুগের যে ফোল্ডারগুলো সেটা ব্যবহার করা যেতে পারে, যার ভিতরে সূচিপত্রওয়ালা লম্বভাবে গেঁথে থাকা কিছু বিভাজিকা দেয়ালযুক্ত আলাদা আলাদা জায়গা বা ক্যাবিনেট থাকবে। এই ক্যাবিনেটগুলোর মধ্যে 8 বাই 10 ইঞ্চি আয়তনের পাতাগুলো একেবারে উপযুক্তভাবে ঢুকে থাকতে পারে। এই পাতাগুলিতে রোগীলিপির বিভিন্ন বিষয়, ডেটা পয়েন্টস, জায়গা ছেড়ে ছেড়ে মানে ব্ল্যাঙ্ক রেখে এমনভাবে লিখতে হবে যাতে চিকিৎসক প্রয়োজন মতো নিজস্বতা বজায় রেখে আরো অন্য পয়েন্ট তিনি লিখতে পারেন। তাছাড়া বেশ কিছু খালি পাতা ভবিষ্যতে ব্যবহারের জন্য রাখতে হবে, ওই একই মাপের হবে। এই পদ্ধতিটি কিন্তু খুবই আদর্শ। এখানে প্রয়োজন মতো পরীক্ষার কাগজপত্র রাখতে বা নতুন কাগজ জুড়তে কোনো অসুবিধে নেই। তো এই পদ্ধতিও ভালো, কিন্তু এই ফোল্ডার জোগাড় করা এবং ওই যে ছাপানো, এগুলো সমস্যার জন্য বা টাইম সাপেক্ষ বলে আমি 4 নম্বর খাতায় বহাল রেখেছি। ডক্টর স্টুয়ার্ট ক্লোজ এবং ডক্টর জেটি কেন্ট দুজনেই বলেছেন যে এই যে হেফাজত করে রোগী বলল আর তার বাক্যগুলো পরপর পরপর লিখে গেলাম, এরকম লিখলে আমি যখন পরবর্তীতে রোগী অনেক কথাই বলবে ফলো আপের সময়, তখন অ্যাট এ গ্ল্যান্স সেটা চোখ বুলিয়ে দেখে নিয়ে এগোতে ভীষণ সমস্যা হবে। সেই জন্য লেখার স্টাইল সম্পর্কে তারা বলেছেন, দুজনই একই কথা বলেছে। দুজনেরই দি এক্সামিনেশন অফ দি পেশেন্ট এই চ্যাপ্টার আছে দুজনের বই। তা ওনারা বলেছেন যে এই পাতাগুলোকে 3টে ভাগে লম্বালম্বি ভাগ করতে হবে। বাঁদিকের প্রথম ভাগে তারিখ এবং ব্যবস্থাপত্র লিখতে বলেছেন, দ্বিতীয় ভাগে লক্ষণগুলো লিখতে হয় এবং তৃতীয় ভাগে লক্ষণের বৈশিষ্ট্য জ্ঞাপক যে বৈশিষ্ট্যগুলো, যেমন অ্যাগ্রাভেশন বা অ্যামুলারেশন বা লক্ষণের হ্রাস বৃদ্ধি, এ সম্পর্কে লিখতে বলেছেন। ডক্টর স্টুয়ার্ট ক্লোজ আবার আর একটা কথাও বলেছেন যে আরো দুটো ভাঁজ হলে ভালো হয়, যেখানে একটা ভাঁজে লেখা যেতে পারে ডায়াগনস্টিক সিমটম, আর একটা ভাঁজে নন ডায়াগনস্টিক বা ডায়নামিক সিমটমস। তো যাই হোক, এ হলে তো 5টা ঘর কাটতে হবে, জায়গা পাওয়া মুশকিল হতে পারে। সেটা বিভিন্ন মানুষের সুবিধে অসুবিধের ভেবে চিনতে ইন্ডিভিজুয়াল ক্লিনিশিয়ান সেটা করতে পারেন, করলে খুব ভালো হয়। এখন রোগী তার কষ্টের কথাগুলো বলতে থাকবে, চিকিৎসককে তার শান্তভাবে তার গুরুত্বপূর্ণ অংশগুলো লিখে যেতে হবে। এই যে গুরুত্বপূর্ণ অংশগুলো লিখে রাখছেন মানে কি, গুরুত্বপূর্ণ কখন হচ্ছে, মানে তিনি এই একই সঙ্গে আরোহণ এবং অবরোহণমূলক মানে ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ যুক্তি দিয়ে, লজিক দিয়ে বিচার বিশ্লেষণ করে তবেই তো লিখছেন। তার মানে বিশ্লেষণ মানে অ্যানালিসিস, পর্যবেক্ষণ, অবজারভেশন, সংশ্লেষণ
বাংলায় অনেকে বুঝতে পারবে না বলে আমি ইংরেজিটাও পাশাপাশি বলছি। সংশ্লেষণ বা সিনথেসিস, এই তিনটে প্রক্রিয়ার দুটো, যেমন বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ, অ্যানালিসিস অ্যান্ড অবজারভেশন, এই দুটো কিন্তু একই সঙ্গে চলে। সমস্ত তথ্য, অবশ্য তথ্যগুলো খুব নিরেট সত্য হতে হবে, এভাবে জোগাড় হয়ে গেলে সব শেষে হবে সংশ্লেষণ বা সিনথেসিস। অর্থাৎ এই তিনটে পর্যায়কে আমরা বলতে পারি পরীক্ষা, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত, যা প্রকৃত গবেষণারই কিন্তু একটা অঙ্গ। তাই একে রোগী পরীক্ষা না বলে রোগী গবেষণা বলাই আমার মতে শ্রেয়। যদিও ডক্টর স্টুয়ার্ট ক্লোজ এবং ডক্টর কেন দুজনই দি এক্সামিনেশন অফ দি পেশেন্ট বলেছেন, সেটা মোটেই ভুল না। এক্সামিনেশন তো গবেষণারই একটা অঙ্গ। সে কারণেই ডাক্তার হেনিম্যান কিন্তু 5 নম্বর অ্যাফোরিজমে বলেছেন কি, ইউজফুল টু দি ফিজিশিয়ান in assisting to cure are the particulars of most probable exciting cause। তাহলে অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে কি মোস্ট প্রবাবল, সম্ভাব্য উত্তেজক কারণ খুঁজে বার করতে হবে, যেটা ফিজিশিয়ানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। As also the significant points in whole history of chronic disease, ক্রনিক ডিজিজের হোল হিস্ট্রির মধ্যে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কেউ খুঁজে বার করতে হয়। কেন না, টু এনেবল হিম টু ডিসকভার, যাতে তিনি ডিসকভার করতে পারেন, আবিষ্কার করতে পারেন কি না, ইটস ফান্ডামেন্টাল কজ, এর মৌলিক কারণ। মৌলিক কারণ খুঁজে বার করতে হবে, সেই উদ্দেশ্যে হোল হিস্ট্রির মধ্যে এগুলো খুঁজে বার করতে হবে, হুইচ ইজ জেনারেলি ডিউ টু ক্রনিক মাইজম, যেটা সাধারণত ক্রনিক মায়াজম তার জন্যই হয়। তারপর বলছেন, ইন দিস ইনভেস্টিগেশনস the ascertainable physical constitution of the patient, especially when the disease is chronic, যখন ডিজিজটা ক্রনিক হবে তখন এই ইনভেস্টিগেশনের মধ্যে তার উল্লেখযোগ্য শারীরিক যে গঠন কাঠামো সেটা লিখে রাখতে হবে। His moral and intellectual character, his occupation, mode of living and habits, his social and domestic relations, his age, sexual function, etc. are to be taken into consideration। তাহলে ক্রনিক ডিজিজ হলে এই সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে অনুসন্ধান করতে হবে। এই অ্যাফোরিজমে তরুণ রোগের ক্ষেত্রে আমরা দেখছি যে সম্ভাব্য উত্তেজক কারণগুলো, আর চিররোগের ক্ষেত্রে আমরা দেখছি যে রোগীর সম্পূর্ণ ইতিহাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো তা খুঁজে বার করতে হবে, এবং চিকিৎসক এর মৌলিক কারণ আবিষ্কার করতে সাহায্য করবে। তাতে লক্ষ্য করুন, এখানে সাধারণভাবে খুঁজে বার করার কথা বলা হয়নি। শব্দটি প্রয়োগ করা হয়েছে কেমন,
না ডিসকভার, তাকে আবিষ্কার করতে হবে। ডিসকভার মানে কি? অর্থাৎ গবেষণা বা পরীক্ষা, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত, এই তিনের যা যোগফল। ঠিক তার পরের লাইনেই বলা হচ্ছে ইন দিস ইনভেস্টিগেশন, মানে এটাকে ইনভেস্টিগেশন বলছেন। ইন দিস ইনভেস্টিগেশন, এই অনুসন্ধানের ক্ষেত্রে, দ্য অ্যাসার্টেনেবল ফিজিক্যাল কনস্টিটিউশন অফ দি পেশেন্ট এটসেট্রা এইসব বলেছেন। অর্থাৎ আবারও ইনভেস্টিগেশন শব্দটার প্রয়োগ, যার অর্থ অনুসন্ধান বা গবেষণারই সমার্থক। অর্থাৎ প্রত্যেকটি আলাদা আলাদা রোগীর ক্ষেত্রে তাদের রোগ ইতিহাসের যে গবেষণা, সেই গবেষণা করতে হবে এবং সেটা করতে হবে আলাদা আলাদা হয়, সব এক গদে নয়। এই অনুসন্ধানে অর্গানন অফ মেডিসিনের সব অ্যাফোরিজমই কিন্তু নিবেদিত হয়েছে, একটা আর একটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শুধুমাত্র রোগীলিপির জন্য যে অনেকে বলেন যে এই 83 থেকে 105 এই 22টি অ্যাফোরিজম আছে, মোটেই তা নয়। আলোচ্য এই যে 5 নম্বর অ্যাফোরিজমের কথা বলছি, এটাও কি কেস টেকিং এর অঙ্গ নয়? সম্পূর্ণ প্রতিধ্বনি এরই এটারই একটা সম্পূর্ণ প্রতিধ্বনি, একেবারে একই রকম প্রতিধ্বনি আমরা খুঁজে পাচ্ছি 94 নম্বর অ্যাফোরিজম, যেটা হচ্ছে ওই যে মূল কেস টেকিং এর বিভিন্ন যে পদ্ধতিগুলো বলা হচ্ছে তার মধ্যে এই 94 নম্বর অ্যাফোরিজমে একই কথাই কিন্তু বলা হয়েছে, তবে একটু ফারাক আছে। এখানে এই যে রোগীর বিশেষ বিশেষ অবস্থা সমূহ, যেমন তার পেশা, তার স্বাভাবিক জীবনযাত্রার ধরন এবং খাদ্যাভ্যাস, তার গৃহস্থালিতে অবস্থানগত অবস্থা, এইরকম অনেক কিছুকেই গুরুত্ব দিতে বলেছে ডাক্তার হ্যানিম্যান। এই জন্যই বলেছেন যে এগুলো রোগ তৈরি এবং পরিপোষণে সাহায্য করে, এগুলো আরোগ্যের পথে বাধা স্বরূপ। তাই প্রথমেই এগুলো দূর করতে না পারলে আরোগ্য সম্ভব না। তিনি বলছেন এগুলো কি করে? ইট প্রডিউসেস অ্যান্ড মেনটেন্স ডিজিজ। তাই রোগীলিপি তৈরির প্রথমেই আমরা কিন্তু কি করি? রোগীর একটা সাধারণ পরিচিতি রাখি। যেমন নাম তো অবশ্যই লিখতে হবে, তবে আমি নামের পাশে অথবা আগের পাতায় তার বর্তমান একটা ছবি, পূর্ণাঙ্গ অথবা হাফ, সেঁটে রাখি। এতে সুবিধে হলো নাম এবং চেহারা অনেক সময়ই আমরা ভুলে যেতে পারি, অনেকদিন পর এলে তো কথাই নেই। সুতরাং খাতা খুলে সহজেই যাতে আমি চিনতে পারি, তাছাড়া চিকিৎসা এগিয়ে গেলে তার চেহারার মধ্যে কি কি পরিবর্তন হবে তা লক্ষ্য করা সম্ভব। এবার আসি ঠিকানায়। ঠিকানা শুধুমাত্র তার সাথে যোগাযোগের জন্যই প্রয়োজন তা নয়। কোনো অঞ্চলে কেমন জলবায়ু, যেমন উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা কোনো অঞ্চল থেকে কোনো রোগী এলে তার রোগের ধরন, ম্যালেরিয়া প্রবণ এলাকা যেমন পুরুলিয়া থেকে যদি কোনো রোগী দীর্ঘ জ্বর নিয়ে আসে, তবে অবশ্যই সজাগ হব। ম্যালেরিয়া আমরা জানি যে পুরুলিয়া খুব ম্যালেরিয়া প্রবণ, যার অর্ধেক ব্লকই ম্যালেরিয়াতে আক্রান্ত রোগী আছে। যেমন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এবং কালনা থেকে
যেখানে আর্সেনিক দূষণের মাত্রা ছাড়িয়েছে, সেখান থেকে কোনো রোগী যদি আসে, দীর্ঘমেয়াদী জ্বর থেকে তীব্র বমি, জ্বরটা যদি দেখি যে মিড ডে এবং মিড নাইটে বাড়ছে, পেটে তীব্র ব্যথা, জলের মতো পাতলা পায়খানা, গা হাত পায়ে ব্যথা, দীর্ঘস্থায়ী চামড়ার রং কালো, হাত ও পায়ের তালু খসখসে ফেটে ফেটে শক্ত গুটির মতন উঠে পড়ে, এইসব লক্ষণ বলল। রোগী ঘন ঘন একটু একটু করে জল খায়, গলা পর্যন্ত ঢেকে রাখে ধরুন, মাথায় ঠান্ডা হাওয়া বা জল চায়, ঠান্ডা হাওয়া ভালো লাগে না, শীত করে, সবকিছু গরম চায়, প্রচন্ড অস্থির মানসিকভাবে, উদ্বেগগ্রস্ত, হতাশ, এক অবস্থায় অনেকক্ষণ থাকতেই পারছে না, ইত্যাদি লক্ষণ দেখে হয়তো আপনি আর্সেনিক দিয়ে মনের আনন্দে আছেন, কিন্তু রোগ তো তার মাসের পর মাস যাচ্ছে, সারছেন। আপনি কি খোঁজ নিয়েছেন রোগীটি কোন অঞ্চল থেকে এসেছে, কোথাকার জল খায়, কোন জলে স্নান করে, ইত্যাদি? এটা হলো আর্সেনিক দূষণের কেস, যা রোগ তৈরি এবং পরিপোষণে সাহায্য করছে। এটা দূর করতে না পারলে রোগী কোনোদিনই ভালো হবে না। সেটাই ডক্টর হ্যানিম্যান, যে তার বাসস্থান এবং পরিবেশ কেমন ইত্যাদি খোঁজ নিতে বলছেন। বয়স, এটা তো আমরা প্রথম পাতায় তার পরিস্থিতি নামের পাশেই লিখে রাখি। বয়স শুধুমাত্র তার পরিস্থিতির সাহায্যই করে যে কত বয়সী সে, এটার জন্যই কিন্তু আমরা লিখে রাখি না, এটা রোগ প্রবণতার সঙ্গেও যুক্ত। বিভিন্ন বয়সে বিভিন্ন রোগ প্রবণতা থাকে। যেমন আমি একটা 8 মাসের শিশু রোগী পেয়েছিলাম, যার অসুবিধে ছিল দাঁত তখনও ওঠেনি, তার গায়ে খুবই হালকা জ্বর ছিল, আর পাতলা, প্রচুর দুর্গন্ধযুক্ত মল পিচকারি দিয়ে ছুটছিল। তার মা বলছিল, বাচ্চার মুখ কেন যে ডাক্তারবাবু এই মাছেরা যেরকম খাপি খায় সেরকম করছে। তো আমি ভালো করে কিছুক্ষণ লক্ষ্য করলাম, আমার পর্যবেক্ষণে ধরা পড়ল আসলে বাচ্চা দুটো মারি একসাথে চেপে ধরছে, হয়তো দাঁত উঠবে, সরসর করছে, এই জন্য হয়তো চেপে থাকলে আরাম পাচ্ছে, এটা হতে পারে, কিন্তু এটা একটা লক্ষণ। বাচ্চা রাত্রে বেশি চিৎকার করছে, আর মাথা বালিশে এপাশ ওপাশ করে যাচ্ছে। তো আমি পোডোফাইলাম 200 একমাত্রা পাউডার দিলাম। এরকম ক্ষেত্রে ডাক্তার কেন বলেছেন বাবা আমাকে সতর্ক করে দিতে যে আরো 1 মাস এরকম পায়খানা হতে পারে, অতএব এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যাই হোক, বাচ্চাটা দ্রুতই ভালো হয়েছিল, দাঁতটা ঠিকঠাকই উঠেছিল। হাম, পক্স, ডিপথেরিয়া, হুপিং কাশি, রেমেটিক আর্থ্রাইটিস ইত্যাদি কিন্তু শিশু বয়সী হয়ে থাকে। সুতরাং বয়স একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আবার একটা মেয়ের ধরুন তলপেটে ব্যথা হচ্ছে, ধরুন না, এটা আমার একটা রোগিনীর কাজ নিয়ে মাসে বেশ কয়েকবার হচ্ছে, বয়স এই 14-15 হবে, তাকে চিকিৎসার জন্য আনা হলো।
তার এখন পর্যন্ত মাসিকই শুরু হয়। সুতরাং আল্ট্রাসোনোগ্রাফি করা হলো, আশ্চর্য, তার জরায়ুটাই নেই, অ্যাজেনেসিস। তাকে জেনেটিক ক্যারিওটাইপিং করানো হলো, সেখানে কোনো গন্ডগোল ধরা পড়ল। তার ইউটেরাস নেই কিন্তু ফ্যালোপিয়ান টিউব আছে। তার বংশগত ইতিহাসে দেখা যাচ্ছে বাবা মাতাল, মদখোর, ভীষণ গোঁয়ার, কথায় কথায় মানুষের গায়ে হাত ওঠে। বিয়ের পর থেকে ওর মায়ের উপর চলছে অকথ্য অত্যাচার, শারীরিক এবং মানসিকভাবে। পেশায় রিক্সা চালক, একসময় সিফিলিস হয়েছিল, অতিরিক্ত যৌন ক্ষুধা, কিন্তু সেটা বিকৃত রকম, দিনে ও রাতে, না পেলেই স্ত্রীকে মার। অ্যানাল কৈশান এবং লিকিং, যা খুব পাশবিক, সেই সেই অত্যাচারের জন্যই আরো তো ওই রিক্সা চালায়, মদ খায়, কিছু দেয় না, ওকেই অন্য লোকের বাড়ি কাজ করে সংসার চালাতে হয়, আবার ওর উপরই অত্যাচার। সুতরাং মেয়েটি এখন বাপের বাড়িতে চলে গেছে। তো এই কাহিনী। ঠাকুরদাও মদখোর, মেয়েটির যে ঠাকুরদা, টিবিতে ভুগছে, এখন লিভার ডিসঅর্ডার, ফ্যাটি লিভার গ্রেড 2। ঠাকুরমা চেহারা হচ্ছে রোগা লিকলিকে, কালো বর্ণের চেহারা, দুর্বল শীর্ণ শরীর, কিন্তু দ্রুত কাজ করার নেশা। তারও টিবি হয়েছিল, এখন ডায়াবেটিসে ভুগছে। একটা পিসি, সে প্রচুর লোভী, জেদি, জরায়ু মুখে ঘা আছে, তবে ক্যান্সার নয় ধরা পড়েছে, অথচ অতিরিক্ত সেক্স করার ইচ্ছা, বিবাহিত, অথচ অন্য একজনের সঙ্গে প্রেম করে পালিয়ে চলে। মায়ের দিকে, মায়ের দিকের কথা বলছি এবার। মায়ের প্রচুর পেটের গোলমাল, হাউ হাউ করে 3 বেলা উচ্চ শব্দে শুধু ঢেকুর তোলে, এবং তাতেই নাকি তার খুব আরাম, যদিও বিকেলের দিকে বেশি হয় এটা। বিভিন্ন জয়েন্টে ব্যথা আছে, যেটা চাপে উপশম হয়। থেকে থেকেই পাতলা পায়খানা, অজীর্ণ, আমাশয়ের রোগ আছে, যা বিকেল 4টে থেকে বহু রাত পর্যন্ত গড়িয়ে যায়। খুবই ভীতু স্বভাবে, লোকের বাড়ি কাজ করে, আগেই বলেছি, রান্নার কাজ, তবু একই ধরনের কাজ, একই ধরনের কাজ করে, তবু কিভাবে কাজটা যে শুরু করবে ঠিক করে উঠতে পারে না, ভয়ে ঘেমে চান করে ওঠে যদি মালকিন কিছু বলে, যদিও তার মালকিন খুব নম্র স্বভাবের, এরকম কিছু বলে না বা বকাঝকাও করে না। ঠাকুরদা অল্প বয়সে হার্ট অ্যাটাকে মারা গেছে। ঠাকুরমা মোটাসোটা, কিডনিতে পাথর আছে, পেচ্ছাপে জ্বালা, সাদা স্রাব আছে। মামা সোনার চেন, দামি মোবাইল এবং ঘড়ি, ধোপধুরস্ত জামা কাপড় পরে রেলা দিতে খুব পছন্দ করে, অথচ পেশায় হচ্ছে সে টোটো চালক। আর তার এই রেলার বহরে আর টাকা পয়সার গরম দেখে তার সঙ্গে
হিংসার বশবর্তী হয়ে তারই বন্ধু তাকে মদ খাইয়ে মেরে দিয়েছে। এক মাসির 5 বছর বিয়ে হয়েছে, কিন্তু সন্তানাদি হচ্ছে না। কি সমস্যা? না, ইউনিকর্নুয়েট ইউটেরাস। একদিকে ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি এসব নেই, এবং সে সিজোফ্রেনিয়াতে ভুগছে। আর যে রোগী মেয়েটি, তার কথা বলছি, সে খুবই দয়ালু, গান এবং নাচ সমান তালে ভালোবাসে, খুবই মিশুকে, বক বক করে ঝনঝন করে কথা বলতে ভালোবাসে, কৌতূহলী, বুদ্ধিমতী, লেখাপড়ায় খুব মেধাবী, বেড়াতে খুব ভালোবাসে, অতিমাত্রায় খুঁতখুঁতে, অতিমাত্রায় দয়ালু হলেও যখন রেগে যায় ভাঙচুর করে বসে, তারপর মাথায় হাত দিয়ে বসে ভাবি, হায়, এ আমি কি করলাম। সুতরাং যে বয়সে মাসিক হওয়ার কথা তা হচ্ছে না। বয়স এতই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বয়স থেকে আমরা বিভিন্ন জিনিস শনাক্ত করতে পারি। তা থেকে আমরা কি পেলাম? না, ফ্যালোপিয়ান টিউব আছে অথচ জরায়ু নেই, অর্থাৎ উৎপত্তিতেই ধ্বংস। সোরাসিফিলিসের এটা একটা কারবার। বাবার বংশ লক্ষ্য করলে দেখা যায় সেখানে অবশ্যই সিফিলিটিক প্রাধান্য পাচ্ছে বেশি, মায়াজমের প্রাধান্য, সিফিলিটিক মায়াজমের প্রাধান্য পাচ্ছে। বাবার বংশ লক্ষ্য করলে দেখা যাবে সেখানে বাবা না, ওই মেয়েটির মেয়েটির মায়ের বংশ আর কি, সেখানে লক্ষ্য করলে দেখা যাবে যে সাইকোসিসের প্রাধান্য। মায়ের মধ্যে তো সোরা প্রাধান্য পেয়েছে, আমরা দেখতে পেয়েছি। আর তার উপরে স্বামীর সিফিলিস প্রাধান্য পেয়েছে, অত্যাচার করেছে শারীরিক ও মানসিকভাবে। সুতরাং মেয়েটির মধ্যে সব মায়াজমি আছে, তবে সিফিলিস, মেয়েটি মানে যে রোগী আর কি, তার মধ্যে সব মায়াজমি আছে, তবে সিফিলিস তার জরায়ু তৈরিতে বাধা দিয়েছে, জন্মগতভাবেই সেটা বাধা দিয়েছে। এ থেকে প্রমাণিত হয় যে ডাক্তার হেনিম্যান যে বয়সের কথা বললেন 5 নম্বর অ্যাফরিজমে, যে তার মোড অফ লিভিং, বয়স, অকুপেশন ইত্যাদি, এই ইনভেস্টিগেশনে আমাদেরকে অনুসন্ধান করতে হবে, যাতে আমরা ফান্ডামেন্টাল মায়াজমকে খুঁজে পাবো। তো কিভাবে সেটা পাবো? এই কেসগুলো থেকে সেটা জানা যাচ্ছে যে বয়স, কোনো একটা বয়সের রোগীর মধ্যে কোন জিনিসটা না হওয়াতে কোন মায়াজমের কে আমরা চিহ্নিত করতে পারছি, এবং সেটা করতে গেলে বংশধারা, অতীতের ইতিহাস এবং বর্তমানে সমস্ত কষ্টের মধ্যে যে হোল হিস্ট্রি, তার মধ্যে থেকেই সেটা খুঁজে বার করতে হয়। অর্থাৎ বয়সের কথা যে যে অ্যাপোরিজমে বলেছেন তা কি কাজে লাগে এবার বোঝা যাচ্ছে, এবং তার সঙ্গে যে মৌলিক মায়াজমের কি সম্পর্ক তাও স্পষ্টভাবে বোঝা যাবে। ঠিক একই কথা তিনি আবার 94 নম্বর অ্যাফোরিজমে এই কথাগুলো রিপিট করেছেন। রোগী পরিস্থিতিতে প্রথম পাতায় রোগীর বিবাহিত বা অবিবাহিত অবস্থায় আছেন কিনা, বিয়ে হলে কত বয়সে, কটি সন্তান হয়েছে,
মায়েদের ক্ষেত্রে আমরা সবসময় জিজ্ঞাসা করি কটি গর্ভে এবং কটি জন্মের পরে মারা গেছে। স্বাভাবিক গর্ভজাত না সিজার করে, কি কারণে সিজার করতে হয়েছিল, এইসব ইতিহাস আমরা জানতে চাই। কারণ এর সঙ্গেও মৌলিক মায়াজমের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। যেমন ধরুন, গাইনোকোলজির ভাষায় পাওয়ার, প্যাসেজ, প্যাসেঞ্জার, এই যে 3 P এর গন্ডগোলে সিজার করতে হয়। পাওয়ার মানে হচ্ছে শক্তি, অর্থাৎ মায়ের জরায়ু দুর্বল, সন্তানকে বাইরে বের করার মতো কোনো চাপই নিতে পারে না, চাপই দিতেও পারে না। লেবার পেন এইসব মায়েদের ওঠেই না, শরিক মায়াজমের লক্ষ্য। ন্যাশনাল মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করার সময় আমি একটা কেস দেখেছিলাম, যেখানে মায়ের জরায়ু ছিল ভীষণই রকম শুকনো, ড্রাই একেবারে, কোনো অ্যামনিওটিক ফ্লুইডই ছিল না। শিশুটিকে বাঁচানো যায়নি, মায়ের কোনো প্রসব বেদনা বা শক্তিই ছিল না, শিশুটি গর্ভেই মারা গিয়েছিল। তাকে টুকরো টুকরো করে কেটে বের করতে হয়েছিল। সোরা এখানে কত সক্রিয় যে সমস্ত ফ্লুইড ড্রাই করে দিয়েছে। আবার যে পথ দিয়ে সে বাইরে আসবে সেই পথে অনেক বাধা থাকতে পারে, যেমন সে পথ খুবই সরু হতে পারে, পুরনো কোনো ক্ষতের জন্য, আগে কোনো আলসার হয়েছিল, এখনো হিলহাপ হয়ে গেছে, কিন্তু তার জন্য স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি আগে থেকেই নষ্ট হতে পারে। অর্থাৎ সিফিলিস এখানে থাবা বসিয়েছে বুঝতে হয়। কোনো আব বা টিউমার বা যে কোনো গ্রোথ এই রাস্তায় বড় আকার নিয়ে বাধার কারণও হতে পারে, যা সাইকোটিক প্রাধান্য রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। বেশি বয়সে সন্তান ধারণে অনেক রকমের ঝুঁকি থাকে, যেমন বন্ধ্যত্ব, এবং তার কারণ বহু রকম হতে পারে, যেমন পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, হলো এখনকার ঘরে ঘরে বাচ্চা না আসার অন্যতম প্রধান কারণ। এমনকি কুমারী মেয়েদেরও এই রোগ হচ্ছে। এসবের কারণ অনুসন্ধান করলেই আমরা সাইকোটিক মায়াজমের হদিশ পেয়ে থাকি রোগিণীর শরীরে এবং মন। ঠিক কত বছর বয়সে বিয়ে হয়েছিল তা মেয়ে রোগিণীদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য সূচক কিন্তু, কেননা তারপর থেকেই তার মাসিকের চরিত্র লক্ষ্য করতে হবে। রং, গন্ধ, ধরন, অর্থাৎ দলা দলা না স্বাভাবিক কোনো দাগ নিচ্ছে, কি পরিমাণ, কতদিন অন্তর, সঙ্গে সাদা স্রাবের সমস্যা, সেটা মাসিকের কোন অবস্থায়, আবার এই সাদা স্রাবেরও একই রকম চরিত্রগুলো খুঁজে বার করতে হবে। এবং তলপেটে ব্যথা মাসিকের আগে, মাসিকের সময় না পরে হচ্ছে, শারীরিক কোনো সাংঘাতিক অসুবিধেগুলো এই মাসিকের আগে, মাসিকের সময় বা পরে বিশেষভাবে লক্ষ্য করতে হবে। যে বিয়ের পর থেকে, বিয়ের আগে এবং বিয়ের পরে দুটোর ফারাক লক্ষ্য করতে হবে, কারণ এটা একটা মাইলস্টোন মেয়েদের ক্ষেত্রে। ঠিক যেমন ডাক্তার কেন্ট মেরোলিনামের উপর বক্তব্য রাখতে রাখতে বলেছেন, বিয়ের থেকেই স্ত্রীলোকটি শুকিয়ে যাচ্ছে, বিয়ের পর থেকেই মুখ ফ্যাকাশে, যেন রক্তশূন্য। উনি বলেছেন পেল অ্যান্ড ওয়াক্সি। মাসিকের সময় তলপেটে অসহ্য ব্যথা, মাসিকের গোলমাল,
ওভারির ব্যথা এবং সহবাসের ইচ্ছাই হারিয়ে ফেলেছে মেয়ে। এখন সে সাংঘাতিক রকম সংবেদনশীল এবং স্নায়বিক হয়ে পড়েছে। স্বামীর ইতিহাস এখানে কারণ খুঁজে দেবে। তাহলে কত বয়সে বিয়ে হয়েছে তারপর থেকে তার ইতিহাস একটা ভীষণই গুরুত্বপূর্ণ অধ্যায়। আবার রজনিবৃত্তিকালে মেনোপজ, এই সময় কোনো রোগী এলে তারও অনেক রকম লক্ষণ এসে হাজির হতে পারে। যেমন পেট থেকে বুক থেকে উপরের দিকে গরম হালকা ওঠা, আর্থ্রাইটিসের লক্ষণ, মন মেজাজের পরিবর্তন, যেমন বিষণ্ণতা, উদ্বেগ, অস্থির মেজাজ, ক্লান্তি, মাথা ব্যথা, স্মৃতিশক্তির অত্যধিক দুর্বলতা, জনুপথের শুষ্কতা, ঘুমের ধরনের পরিবর্তন, ওজন বৃদ্ধি ইত্যাদি বিভিন্ন রকম লক্ষণ থাকতে পারে। এগুলো হলো কিন্তু মেনোপজাল সিনড্রোমের লক্ষণ। কিন্তু এগুলো হলো হোমিওপ্যাথদের কাছে সাধারণ বা ভেগ বা ইনডেফিনিট সিমটম, যেটা 153 নম্বর অ্যাফোরিজমে ডাক্তার হেনিম্যান বলেছে। এ থেকে রোগীর চরিত্রগত লক্ষণ অনুসন্ধান করতে হবে, তবেই আসল ওষুধটি খুঁজে পাওয়া যাবে। কিন্তু মেনোপজ থেকে শরীরে কি কি পরিবর্তন আসে তা আমাদের জানতে হবে। রেপার্টরি খুললে আপনি জেনিটালিয়া ফিমেলে মেনোপজ রুব্রিকটা পেয়ে যাবেন। সেখানে ফার্স্ট গ্রেডে দেখবেন ক্রোটালাস ক্যালকেভেলিয়াস, গ্রাফাইটিস, ল্যাকিসিস, ম্যাঙ্গানাম, সোডিনাম, সালফার, এইসব ওষুধগুলো ফার্স্ট গ্রেডে আছে। দ্বিতীয় বা তৃতীয় গ্রেডে স্যাঙ্গুইনেরিয়া, টিউবারকুলিনাম ইত্যাদি আরো অনেক ওষুধ আপনি পেয়ে যাবেন। অর্থাৎ এইসব ওষুধ অধিকাংশ সময় মেনোপজে কাজে লাগে, অর্থাৎ মেনোপজাল এজে এইসব। তাহলে বয়স এবং রোগের সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার বয়স সন্ধিকালে ছেলেদের দাড়ি কোপ উঠছে না, যৌন ক্ষমতা আসছে না, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যে বয়সে যা হওয়া উচিত তা হচ্ছে না। সুতরাং এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। একটা মেয়ের ক্ষেত্রে দেখেছি যে এখনো আমার কাছে ট্রিটমেন্টে আছে, বয়স তার 18 কি 19 হতে পারে। আমার কাছে যখন এসেছিল তখনও মাসিকের সূত্রপাত হয়নি, রোগা লিকলিকে চেহারা, স্তনের কোনো রকম উন্নতি হয়নি, একদম সমান, ওজন বয়সের তুলনায় অনেক কম, কোনো যৌন চাহিদাও তার নেই, কোনো ছেলেদের প্রতি আকর্ষণ বিকর্ষণও নেই। এবার এটা হলো রোগ, এর জন্যই সে এসেছে। এবার আমরা অনুসন্ধান করে কারণ হিসেবে যা জানতে পেলাম তা হলো গর্ভপাত করানোর জন্যে মা অনেক রকমের হরমোনজাত ট্যাবলেট দীর্ঘদিন এবং আরো অন্য অন্য কোয়াক ওষুধ খেয়েছিল। শেষ পর্যন্ত গর্ভপাত করা যায়নি, হাল ছেড়ে দেয়। কিন্তু বাচ্চাটা স্বাভাবিকভাবে জন্ম নিলেও ওজন ভীষণই কম ছিল। জন্মের পর কাঁদিনি, মায়ের দুধও খায়নি, বাঁচানো খুব কষ্ট ছিল। তারপর থেকে চামড়ার রোগ যা সাপ্রেসড হয়েছে, গল ব্লাডারের পাথর হয়েছে, হাতে পায়ে ব্যথা ইত্যাদি নিয়ে আমাদের কাছে আসে। মেয়েটি রাগী, জেদি, খুব একগুঁয়ে স্বভাবে, খুবই মুডি, রাগলে ভাঙচুর করত,
তারপরে চুপ করে বসে বসে ভাবত। আবার খুবই দয়ালু, ঘুরতে ভালোবাসে, খুবই খুবই রকম খুঁতখুঁতে, পড়াশুনোয় অমনোযোগী, একই শব্দ বারবার উচ্চারণ করে, শব্দের শেষের অক্ষর আগে বলতো, ঝড় বৃষ্টি মেঘের ডাক ভালোবাসত, প্রচুর মশলা খাবার, বাইরের ঘরের না, খেতে ভালোবাসে, মাংস খুবই প্রিয়, এক খাদ্য বারবার মুখে রোচে না, ফলে যখনই মাংস বা মশলা খাবার খায় গলব্লাডারের ব্যথা শুরু হয়ে যায়। সুতরাং এ থেকে তার সোরাসিপিলিসের যে বন্ধন কত প্রকট তা বোঝা যায়। সাইকোসিসের পজিশনটা 3 নম্বরে আছে। আমরা কার্সিনোসিন 10M একমাত্রা দিই। প্রায় বছর দুয়েক চিকিৎসা চলছে, তার স্বাস্থ্যের ভালো উন্নতি হয়েছে, চেহারায় পরিবর্তন এসেছে, ওজন বেড়েছে, উচ্চতাও বেড়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো মাসিক এখন নিয়মিত হচ্ছে, স্তনের সামান্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আমাদের মেটেরিয়া মেডিকাতে এবং রেপার্টরিতেও এরকম বয়স অনুযায়ী ওষুধের ক্রিয়া করার প্রবণতা প্রচুর দেখা যায়। যেমন দু একটা উদাহরণ আমি এখানে দিই। The first serious impairment of health is referred to puberty case, never been well since that, কি না অ্যানিমিয়া, ক্লোরোসিস, ব্রঙ্কাইটিস, থাইসিস, এইসব রোগ সেই থেকে ধরে আছে। কোন ওষুধে আছে সিমটমটা আপনারা অবশ্যই জানেন যে পালসেটিলাতে আছে। সুতরাং আমাদের আগের যে কার্সিনোসিনের রোগীটাকে বললাম, তার অ্যাকিউট অবস্থায় যখনই জ্বর এবং গলস্টোনের ব্যথার হতো, যা প্রায়শই ভাজাভুজি, মাংস এবং মশলাদারি তৈলাক্ত খাবার খেয়ে হতো, এই পালসিটিলা দিলে কিন্তু দ্রুত উপশম। তারও তো পিউবার্টি ডেভেলপই করে। সুতরাং পালসিটিলা এক্ষেত্রে তার বেশ কার্যকরী ওষুধ হতো। তা রেপার্টরিতে আপনারা যদি পিউবার্টি কমপ্লেন্টস অ্যাক্ট এই রুব্রিক খোঁজেন, তাহলে এর আন্ডারে যে ওষুধগুলো, সেগুলো এই পিউবার্টিতে যেসব সমস্যাগুলো হয় সেখানে ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন কোনিয়ামে দেখুন, কোনিয়াম ম্যাকুলেটাম কি আছে সেখানে, স্পেশালি ফর ডিজিজেস অফ ওল্ড ম্যান, ওল্ড মেইডস, ওল্ড ব্যাচেলার্স, এদের ক্ষেত্রে ওষুধটা বেশি কাজে আসে। যাদের কিনা মানসিক চাপ, বিয়ে থা করেনি, ওল্ড মেইড, বিয়ে হয়ে হয়তো বিয়ে ভেঙে গেছে, এখন কাজের মধ্যে কাজ করে সংসার চালায় গায়ে খেটে, এরকম ওল্ড ম্যান যারা নেগলেক্টেড, পরিবারের কাছে নেগলেক্টেড, এবং যারা নিজেদেরকে একাকী মনে করে, খুব লোনলি ফিল করে, এম্বারাসড ফিল করে, এরকম ধরনের ওল্ড ম্যানের ক্ষেত্রে, এবং ওল্ড ব্যাচেলর যারা বিয়ে করেনি, এদের ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার বেশি হয় বলছে। কেন
যাদের মানসিক নানা চাপ রয়েছে, এবং সেইগুলোর ফলেই শরীরে একটা ক্যান্সারাস প্রবণতার উৎপত্তি হয়। এবং দেখা যায় যাতে সামান্য আঘাতের ফলেই মায়েদের ক্ষেত্রে স্তন স্তন স্তনী, পুরুষের ক্ষেত্রে অন্ডকোষ, এইসব গ্ল্যান্ডগুলো শক্ত হয়ে যায়, স্টোনি হার্ড হয়, পাথরের মতন শক্ত হয়ে যায়, এবং সেখানে ক্যান্সারের বিকাশ হতে থাকে। এইসব অবিবাহিত যে ব্যক্তিদের ঘটনাটা কি, অবদমিত কামেচ্ছা, মানে যৌন ইচ্ছা তারা তো দীর্ঘদিন অবদমিত করে রাখে, স্যাটিসফাইড হয় না। অথবা মায়েদের অবদমিত মাসিক, অথবা অন্য কোনো মদ্য এবং অসৎ সঙ্গের পড়ে এই ব্যাচেলরদের অতি অত্যাচার, এই সমস্ত কিছুই এরকম ক্ষেত্রগুলোতে চিন্তার মধ্যে আনতে হবে, এবং সেই অনুযায়ী তাদেরকে প্রশ্ন করতে হবে। এইভাবে আমরা কিন্তু বয়স থেকে এবং বিভিন্ন বয়সের ঘটনাক্রম থেকে অনেক অনেক তথ্য আমরা পেতে পারি, এবং তাদের সঙ্গে খুব গুরুগম্ভীরভাবে না হয়ে গল্পচ্ছলে তারা যেন বুঝতেই না পারে যে আমরা তাদের পরীক্ষা করছি, এরকমভাবে হালকাভাবে গল্প করতে করতে তার বয়স থেকেই আমরা বিভিন্ন জায়গায় আস্তে আস্তে এগিয়ে চলে যেতে পারি, যাতে সহজেই কেস রেকর্ডের আমরা মূল্যবান তথ্যগুলো তুলে আনতে পারি। এটাই ডক্টর হেনিম্যান অনুসন্ধান করতে বলেছেন, এবং এখানেই বয়স জানার কি প্রয়োজন সেটা বলা যেতে পারে। আজকে বয়স নিয়ে অনেক কথা বলে ফেললাম। এর পরের বক্তব্যে পেশার ভূমিকা কি, পেশা, অকুপেশন, সেটা বলবো, যেটা আমরা কেস টেকিং এর প্রথম পাতাই যেগুলো তুলে ধরি, কিন্তু অনেকে শুধু তুলে ধরার জন্যই তুলে ধরে, কিন্তু তার গুরুত্ব কি সেই বিষয়ে আমি বলবো। আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ স্যার, একটি অসাধারণ আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। আমরা আজকের আলোচনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করবেন। আজকের আলোচনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। আজকের আলোচনা সংক্রান্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করবেন। আজকের আলোচনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করবেন। ডক্টর বিশ্বনাথ দত্ত স্যার শুনতে পাচ্ছেন? ডক্টর বিশ্বনাথ দত্ত স্যার শুনতে পাচ্ছেন? ডক্টর উৎপল পাল, আপনি আনমিউট করুন। আজকের আলোচনার বিষয়ে আপনার যদি কোনো কোনো প্রশ্ন অথবা বক্তব্য কিছু থাকে। ডক্টর উৎপল পাল। অসংখ্য ধন্যবাদ স্যারকে, আমার প্রণাম জানাই। আজকে আলোচনা তো অসাধারণ হয়েছে। স্যারের কাছে কোনো প্রশ্ন তেমন নেই, খুবই ভালো হয়েছে। স্যার এর আগে আহ, একটা মেয়ের যে কেস রেকর্ডিং নিয়ে বলছিলেন না স্যার, ওই পেটে হ্যাঁ, ব্যথার, ওইটা কি কার্সিনোসিনের কেস ছিল না? মনে হলো হ্যাঁ, একটু। হ্যাঁ, হ্যাঁ, কার্সিনোসিনই দেওয়া হয়েছে। খুবই ভালো আলোচনা হয়েছে। স্যারের আলোচনা তো একদম অন্য রকমের, আহ অনেক শিক্ষণীয়। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আলোচনার বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করবেন, নাহলে আমরা আজকের ক্লাস আর দীর্ঘায়িত করব না। স্যারকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। স্যার নিয়মিত
আমাদের সাথে জুড়ে আছেন এবং প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার স্যার আমাদের কাছে ক্লাস নিয়ে থাকেন। তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। একটু ঘোষণা করে দিই, আগামীকাল অখিলেশ খাঁর ক্লাস আছে, আপনারা অতি অবশ্যই থাকবেন। অসাধারণ একটি ক্লাস হবে, সেটাও রুগী লিপির উপরে। আপনারা সকলে থাকবেন। সকলকে আমন্ত্রণ করা হলো। রবীন ধন্যবাদ স্যার, সবাইকে নিয়ে আমরা। হুম। টাইমিং এর বিষয়টা জানিয়ে দিন। টাইমিং 9টা থেকে হবে, ইন্ডিয়ান টাইম 9টা, বাংলাদেশ টাইম 9টা 30। আগামীকাল একটু আধ ঘন্টা আগে ক্লাস হবে, সবাইকে জানিয়ে দিলাম। সকলে ভালো থাকবেন। স্যার আপনি লিভ নিতে পারেন। ওকে। তারা সবাইকে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, সকলে ভালো থাকবেন।